watching Channel 20 TV. Be with Channel 20 and let us make things better together. আমাদের আজকের অতিথি আব্দুল গফফার চৌধুরী। তিনি ইতিহাসের সাক্ষী, তিনি বাংলাদেশের বহু ঘটনার সাক্ষী। তিনি আমাদের বিশিষ্ট শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আব্দুল গফফার চৌধুরী। স্যার, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন স্যার? আছি, ভালোই আছি। করোনার মধ্যে যতটা ভালো থাকা যায় ততটা ভালো আছে। ধন্যবাদ স্যার আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বাংলাদেশের এই বিজয় দিবসের প্রাক্কালে আমরা আপনার সাথে কথা বলছি। আপনি তো বেলায় বেলায় অনেক দীর্ঘকাল পাড়ি দিতে দেখলেন বাংলাদেশকে, সেই 1971 থেকে আজ আমরা 2020-এ। কতটা এগোলাম স্যার, আমরা কতটা এগোতে পারলাম? আমরা অনেকগুলো বিজয় দিবস পালন করেছি। প্রকৃতপক্ষে 72 সালে যে বিজয় দিবসটা পালন করেছিলাম ওটাই আমার জীবনের শ্রেষ্ঠ বিজয় দিবস। তার কারণ তখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবিত ছিলেন, তার অসাম্প্রদায়িক সরকার ক্ষমতায় ছিল, দেশে অসাম্প্রদায়িক রাজনীতির একটা পরিবেশ ছিল, জামাত, মুসলিম লীগ, নিজাম ইসলাম এসব ধর্মান্ধ দলগুলো নিষিদ্ধ ছিল। 72 সালে আমরা প্রকৃত বিজয় দিবস পালন করেছি। 73 সালে আমি ডিসেম্বর মাসে দেশে ছিলাম না, সুতরাং আমার পক্ষে বিদেশে সেটা করতে গেছে। তারপর তো 74 সালে আমি লন্ডনে, 75 সালে বঙ্গবন্ধুকে হত্যা করা হলো। তারপর দীর্ঘ 18-19 বছর আমি দেশে যাইনি। 75 সালে জুন মাসে দেশ থেকে এসেছিলাম। 18-19 বছর এই সামরিক শাসন, জিয়াউর রহমানের শাসন, এদের শাসনে আমি ছিলাম না। তারা যে বিজয় দিবস পালন করেছেন তাতে যোগদান করতে না পেরে আমি বরং গর্বিত। এটা বিজয় দিবস ছিল না। যেখানে মতিউর রহমান নিজামী বিজয় দিবস করে, তার গাড়িতে স্বাধীনতার পতাকা ওড়ে, এতই লজ্জাজনক ছিল, আমি এটাকে খুব একটা বিজয় দিবস মনে করি না। আওয়ামী লীগ 21 বছর পরে আবার ক্ষমতায় আসার পরে আমাদের বিজয় দিবস পালন শুরু হয়, এবং আজকের এবারে বিজয় দিবসটি এই জন্যই এত বেশি গুরুত্বপূর্ণ যে এটা মুজিব বর্ষে জাতির জনকের জন্ম শতবার্ষিকীতে উদযাপিত হচ্ছে। দুর্ভাগ্য, এটা যতটা ভালোভাবে করা দরকার ছিল আমরা করতে পারছি না করোনার জন্য। সোশ্যাল ডিস্টেন্স, লকডাউন, নানা জিনিস আমাদেরকে ঘরে বদ্ধ করে রেখেছে। সুতরাং এবারকার যে বিজয় দিবসটি হবে আমি মনে করি খুবই ভালো হবে। সেই সময় আমি বিদেশে, এখানেও বিজয় দিবস হবে, তাতে পার্টিসিপেট করতে পারবো, এটাই সান্ত্বনা। এখন আমাদের এই বিজয় দিবসকে ধরে রাখাটাই বড় কর্তব্য, যেন এটা আবার চিন্তাই না হয়ে যায়। যারা স্বাধীনতার শত্রু, যারা স্বাধীনতার যুদ্ধের বিপক্ষ, যারা দেশটাকে অসাম্প্রদায়িক সমাজতান্ত্রিক রাষ্ট্র করার বিপক্ষে, তারা যাতে আবার এই দেশটার পতাকা, এই দেশটার রাষ্ট্র ক্ষমতা দখল করতে না পারে এবং তার মিসইউজ করতে না পারে, তাতে আমি খুশি হব এবং মনে করব যে আমরা সত্যিকার অর্থে বিজয় দিবস পালন করতে পারছি। এখন যে বিজয় দিবস হয়, সামরিক বাহিনীর ব্যান্ড বাজে, রাষ্ট্রপতির ভবনে আনন্দ উল্লাস হয়, এটা বিজয় দিবস
কিন্তু এটা একটা আনুষ্ঠানিক বিজয় দিবস। এই আনুষ্ঠানিকতার বাইরে বিজয় দিবসকে কিভাবে জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়। ৭২ সালে যে বিজয় দিবস দেখেছি, এই বিজয় দিবসে জনগণের পার্টিসিপেট ছিল। রাস্তায় বেরোনো যেত না, জয় বাংলা স্লোগান দিয়ে কৃষকের সন্তান, মজুরের সন্তান, মানে কোনো ধনী গরিব ছিল না, রাস্তায় সবাই নেমে পড়েছিল। আজকে জনগণ নামে সামরিক বাহিনীর কুচকাওয়াজ দেখতে, আলোকসজ্জা দেখতে, এটা দিয়ে আওয়ামী লীগ বিজয় দিবস পালন শেষ করলে ঠিক হবে না। এটাকে সেই আগের মতো জনগণের কাছে নিয়ে যেতে হবে। জনগণ যাতে উপলব্ধি করে যে আমরা জয়ী হয়েছি, আমরা সাম্প্রদায়িকতাকে, ধর্মান্ধতাকে পরাজিত করেছি, আমরা জনগণের অর্থনৈতিক অবস্থার নিশ্চয়তা দিয়েছি, এবং বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল বাংলাদেশকে একটি সোনার বাংলা তৈরি করার, সেই পথে আমরা অগ্রসর হতে পারছি। আমরা সেই পথে খুব একটা অগ্রসর হতে পারিনি, তবে যে বাধাগুলো ছিল অনেকগুলোকে আমরা ধ্বংস করেছি। যেমন সামরিক বাহিনীর বারবার শাসন ক্ষমতা দখল, কিংবা পার্লামেন্টারি ডেমোক্রেসির নামে খালেদা জিয়া বা এরশাদের একটা প্রহসনের গণতন্ত্র দেশে চালু করা, এগুলোকে আমরা দমন করতে পেরেছি। এবং শেখ হাসিনার নেতৃত্বে যে গভর্নমেন্ট এসছে, একে যাই বলা হোক, এটি গণতান্ত্রিক গভর্নমেন্ট, এবং দেশের যে মূল আদর্শগুলো ছিল সেগুলো রক্ষা করার জন্য তারা চেষ্টা করছে। যেটা তারা পারেননি সেটা হলো দুর্নীতি। দুর্নীতি এত ব্যাপক হয়েছে যে এটা জিয়াউর রহমানের আমল থেকে যে পাহাড় প্রমাণ দুর্নীতি জমে গেছে, এই জঞ্জাল সাফ করাও খুব মুশকিল। একটা আশার কথা আমি দেখছি, এখন এই বড় বড় দুর্নীতিবাজরা অনেকে ধরা পড়ছেন। আগে যেমন ধরা পড়তো না, শুনতাম বড় বড় রাঘব বোয়াল তৈরি হয়েছে। আওয়ামী লীগ আমলে তাদের হোক বা বাইরের হোক, এসব রাঘব বোয়াল তার ২-৪ জন করে ধরা পড়ছেন, এটা একটা শুভ লক্ষণ। দ্বিতীয়ত, সন্ত্রাস দমন করা হয়েছে। যে রাজনৈতিক সন্ত্রাস ৩.৫ বছর বিএনপি আর জামাত মিলে চালিয়েছিল, সেটা থেকে জাতি শেখ হাসিনা উদ্ধার করেছেন। এখন বিজয় দিবসের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ তৈরি করেছে একদল ধর্মান্ধ দল এবং নেতা, তার নাম আমি বলতে পারি, হেফাজতে বুখারীনগর কি নগরী যেন তার নাম। আবার তার একজন সওয়াল তৈরি হয়েছে, যিনি ধুলাই খায় দাঁড়িয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্যকে চ্যালেঞ্জ করেছেন। এগুলো হচ্ছে ৭১ সালে আমরা যুদ্ধে জিতেছিলাম, যুদ্ধটা সমাপ্ত হয়নি। আমরা রণক্ষেত্রে জয়ী হয়েছি, রাজনৈতিক ক্ষেত্রে জয়ী হতে পারিনি। এই রাজনৈতিক ক্ষেত্রে জয়ী হওয়ার জন্য যখন আমরা যাত্রা করেছি, সেই সময়ই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। আমরা আবার পিছিয়ে যাই। আবার জিয়াউর রহমান সাহেব, এরশাদ সাহেব সব পাকিস্তানপন্থীদের দেশে এনে, গোলাম আজমকে দেশে এনে, জামাতকে রাজনীতি করতে দিয়ে যে বাংলা বাই তৈরি করে জিহাদিদের পাকিস্তান থেকে বাংলাদেশে আসার সুযোগ করে দিয়ে ভয়াবহ অবস্থা তৈরি করে গেছেন, তারই যোগফল হচ্ছে আজকে হেফাজত, জামাত, এদের উত্থান। শেখ হাসিনা অত্যন্ত কৌশলে হেফাজত এবং জামাতকে আলাদা রেখেছিলেন। আল্লামা শফির মৃত্যুর পরে জুনায়েদ সাহেব এসছেন আমির হয়ে, তিনি একটা কূপ করে এসছেন, সকলের সম্মতি নিয়ে দিয়ে এসছেন তারা। আল্লামা শফির পরিবার, তার অনুসারীরা তাকে মানে না। তিনি দলের মধ্যে একটা
সামরিক বাহিনীতে যেরকম কু হয় তিনি এটা কু করে দেওয়া হয়েছে। হয়েই তার প্রথম কাজ হচ্ছে বঙ্গবন্ধুর ভাস্কর্যটাকে ইস্যু করা, রাজনৈতিক ইস্যু করা। তার ধর্মের জন্য এটা করে নাই, কারণ তার নিজেরা যদি হাদিস কোরআন কিছুটা জানতো বা জানেন, তাহলে তারা জানতেন যে পুতুল, দেবতার মূর্তি আর ভাস্কর্য এক এক জিনিস নয়। আমাদের প্রাণ প্রিয় নবী রাসূলুল্লাহ যখন হযরত আয়েশাকে বিয়ে করেন, তখন তাকে 11টি পুতুল উপহার দিয়েছিলেন, মাটির পুতুল। সেগুলো তো সেগুলো তো মূর্তি, সেগুলো তো উপাসনা করার জন্য তৈরি করা হয়নি, বাচ্চাদের খেলনার জন্য তৈরি করা হয়েছিল। এখন হেফাজতিরা যা বলছে সব ভাস্কর্য ভাঙতে হবে, বাচ্চাদের খেলনার জন্য চৈত্র মাসে সংক্রান্তির সময় সব পুতুল তৈরি করা হয়, সেগুলো ভেঙে ফেলতে হবে। মানে আমরা যখন পৃথিবী যখন একটা বৈজ্ঞানিক চিন্তাধারার ভিতর দিয়ে সামনের দিকে এগুচ্ছে, সবগুলা ধর্ম যখন নানাভাবে আধুনিক হচ্ছে, তখন ইসলামকে মান্ধাতার যুগে রেখে এটাকে একটা সন্ত্রাসী ধর্ম বানিয়ে এটাকে এমন একটা ধর্ম করা যাতে মানুষের সহজীবন যাপনের সঙ্গে এটা সঙ্গতি না রাখে, তার চেষ্টা করার জন্য এখানে একটি দল তৈরি হয়েছে। এদের নেতা প্রফেট মোহাম্মদ নন, এদের নেতা হচ্ছে সৌদি আরবের আব্দুল ওয়াহাব, যার নামে ওয়াহাবি মতবাদ, কট্টর ওয়াহাবি মতবাদ ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। এরা কোরআনের নতুন ইন্টারপ্রেট করে। মৌলানা মওদুদি যেমন জামাতে ইসলামী নেতা, সে তার ধৃষ্টতা ছিল, সে তার বইটি লিখেছে যে সূরা বাকারা কোরআন শরীফের শেষ দিকে না গিয়ে প্রথম দিকে দেওয়া উচিত ছিল। তিনি হযরত ওমরের শাসন ব্যবস্থাকে বলেছেন নেপোটিজম। এইভাবে তিনি একটা নতুন ইসলাম ধর্মের একটা উগ্র ছবি তৈরি করেছেন, এবং সেটার অনুসারী হচ্ছে এই হেফাজত, জামাত এরা। এবং এরা যতই ধর্মান্ধ ভাবে এগুচ্ছে, তার পিছনে আবার উস্কানি দিচ্ছে বিএনপি, কারণ তাদের কাছে কোনো রাজনৈতিক ইস্যু নেই। কিছুদিন আগেও তারা প্রতিবাদ মিছিল এটা সেটা করবে, কিন্তু জনগণের সাড়া পায়নি। তারা বলছেন দেশে গণতন্ত্র নেই। তাদের নেতা জেনারেল জিয়াউর রহমান যে গণতন্ত্রের চেহারা দেখেছেন আমাদের, তার সাথে কি খুব খারাপ গণতন্ত্র এখন চলছে, এটা তাদের কাছে আমার প্রশ্ন। দ্বিতীয়ত, এই যে সাম্প্রদায়িক শক্তিকে সামনে এগিয়ে দিয়ে পেছন থেকে রাজনৈতিক মতলব হাসিল করার চেষ্টা, এই যে ভাস্কর্য নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, এর পিছনে কোনো ধর্মীয় কারণ নেই, এটা রাজনৈতিক কারণ। এই সরকারকে ফেলে দিতে হবে, কোনো ইস্যু এরা পায়নি। এখন এটা খুবই একটা স্পর্শকাতর ইস্যু, মূর্তি। আমাদের জনগণের মধ্যে মূর্তি, ভাস্কর, পুতুল, দেবমূর্তি, দেবী মূর্তি, এগুলা তারা আলাদা করে জানে না। যেমন মদ, পৃথিবীতে এখন 200-র বেশি মদ আছে, সবগুলোই কিন্তু অ্যালকোহল না। অ্যালকোহল, স্পিরিট আলাদা, হুইস্কি স্পিরিট, কিন্তু ওয়াইন তো স্পিরিট না। অনেক দেশে ওয়াইন খায়, মুসলমানরাই খায়। যেরকম আলজেরিয়ায় আমি সময় রোজার সময় রোজা ভাঙতে দেখে, ইফতার করতে দেখেছি ওয়াইন দিয়ে। তারা বলে ওয়াইন ফলের রস, ওয়াইন মদ না। কিন্তু আমাদের দেশের আলেমদের কাছে ওয়াইন নিয়ে রোজা ভাঙলে তারা তাই কাপের মুরতাদ এসব দিবে। এই এই তাদের এই ফতোয়া যদি রাজি হয়, তাহলে আলজেরিয়া, মরক্কো, তিউনিসিয়া এর মুসলমানরা মুসলমান না। এরা রোজার সময় ওয়াইন খায়, বাড়িতে ছবি রাখে,
ইরানে মসজিদে ইমাম খোমেনির ছবি আছে, তুরস্কে আতাতুর্কের মূর্তিতে দেশ ভর্তি, ইরাকেও তাই, মিশরে অনেক মমি আছে, হাজার হাজার বছরের যে মিশরের ফেরাউরা ছিলেন তাদের মৃতদেহ এখন মমি করে রাখা হয়েছে, হাজার হাজার লোক দেখতে যায়। এই যে একটা অবস্থা, এর মধ্যে বাংলাদেশ বিচ্ছিন্ন এবং মনে হয় একটা আলাদা ইসলাম এখানে এরা প্রতিষ্ঠা করতে চায়। এদেরকে যদি দমন করা না হয়, শক্তভাবে দমন করা না হয়, এদের যদি প্রশ্রয় দেওয়া হয়, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ খুব অন্ধকার। এই বিজয় দিবস হয়তো নামে থাকবে, স্বাধীনতা দিবস নামে থাকবে, কিন্তু তা সম্পূর্ণ স্বাধীনতা পক্ষের শত্রুদের হাতে ব্যবহৃত হবে, এটাই আমার কথা। আপনার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ। আমি আরেকটু দুটো বিষয় আপনাকে একটু গভীরে যাওয়ার জন্য অনুরোধ করব। আমি যদি বলি, আমি জানি না আপনি কতটা একমত হবেন, অনেকেই অনেক রাজনীতিবিদরাই বলেন এখন অনেক হাইব্রিড কালচার আমরা দেখতে পাই। আমরা এখন দেখতে পাই পোস্টার কালচার, দ্যাট মিনস ফর এভরি অকেশন, সেটা হতে পারে আমাদের স্বাধীনতা দিবস, বিজয় দিবস বা আওয়ামী লীগের কোনো বিশেষ দিনে পোস্টারে পোস্টারে ছেয়ে যায় নগরী। বঙ্গবন্ধুর হয়তো ছবিটা ছোট, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিটা ছোট, বা যেই ব্যক্তি পোস্টারটা পাবলিসিটি করছে তার ছবি অনেক বিশাল বড়। সেই পোস্টার কালচার, হাইব্রিড কালচার, আবার অনেকে বলে অতি রঞ্জিত বঙ্গবন্ধু প্রেম, বঙ্গবন্ধুকে নিয়ে সবসময় তারা বেশ প্রশংসা করে কথা বলে, কিন্তু আসলে প্রকৃতপক্ষে এই মানুষগুলো কতটা বঙ্গবন্ধুর আদর্শিত বলে আপনি মনে করেন? নাকি আমাদের এখন সময় এসেছে খুব বুঝে শুনে স্ক্রুটিনি চালানো, সেটা হতে পারে দলের ভেতরে বা দেশের ভেতরে? কি মনে হয়, এখন কি আমাদের ঘরের মধ্যেই কি শত্রুর বসবাস? এটা নিয়ে আমি বহুবার লিখেছি যে মার্গারেট থাচার টরি পার্টির প্রধানমন্ত্রী থাকাকালে বলেছিলেন যে আমি বাইরের শত্রুকে ভয় করি না, আমি ভয় করি এনিমি উইদিন, আমার ভেতরে যে শত্রু ঢুকে গেছে তাদের আমি ভয় করি। বাংলাদেশও দেখবেন যে আওয়ামী লীগের ভিতরে বহু হাইব্রিড ঢুকেছে, সুযোগ, ক্ষমতার সুযোগ, ব্যবসায়ের সুযোগ, এর লোভে যারা একসময় বঙ্গবন্ধুকে গালি দিতেন তারা বঙ্গবন্ধুর পরম ভক্তে পরিণত হয়েছে। এখন এই যে দুধে জল মেশালে যেমন দুধ আর জল আলাদা করা মুশকিল, এখন আওয়ামী লীগের ভিতরে যে কে আওয়ামী লীগার, তারা বঙ্গবন্ধুর প্রকৃত অনুসারী, এটা বাছাই করা খুব দুরূহ। আওয়ামী লীগের আমলে বঙ্গবন্ধুকে আবার ফিরিয়ে আনা হয়েছে, উনি আবার জাতির পিতার মর্যাদা পেয়েছেন, তাকে নিয়ে জনগণের কাছে, আমাদের নতুন প্রজন্মের কাছে তাকে পৌঁছানো হচ্ছে। এগুলো সবই শেখ হাসিনার কৃতিত্ব, কিন্তু কি ব্যর্থতা আছে। এটা হচ্ছে স্বাধীনতা দিবস, বিজয় দিবস, এই যে দিবসগুলি আস্তে আস্তে সম্পূর্ণভাবে আমলাদের হাতে চলে যাচ্ছে, এবং এই আমলারা কেউ হয়তো তাদের ভিতরে বঙ্গবন্ধুর প্রকৃত অনুসারীও আছেন, কিন্তু যারা ক্ষমতার কাছাকাছি চলে গেছেন তারা অনেকেই বঙ্গবন্ধু অনুসারী না, তাই ভালোবাসেন না, কিন্তু এই দেখাবার জন্য, শেখ হাসিনার মনোরঞ্জনের জন্য, চাকরিতে প্রমোশনের জন্য এরা এরা কি যেন বলে, একটা কথা আছে যে মোর ক্যাথলিক দান পোপ, এরা তাই হয়ে গেছে, এরা মোর ক্যাথলিক দান পোপ হয়েছে। এটা একটা প্রমাণ পেলাম বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে অনুষ্ঠানটা হয়। আমার বড় আশা ছিল যে অনুষ্ঠানটি উপযুক্ত মর্যাদার সঙ্গে করা হবে, তা করা হয়নি। আমার বলতে কোনো দ্বিধা নেই,
সম্পূর্ণ রকম হাস্যকর অনুষ্ঠান করা হতো। যাকে দেওয়া হয়েছিল দায়িত্ব তিনি নাকি একজন আমলা এবং কবি। সেই অনুষ্ঠানে তার নিজের কবিতা ছাড়া আর কারো কবিতা ছিল না। বাংলাদেশে যে এত বড় বড় কবি আছেন, শামসুর রহমান, হাসান হাবিবুর রহমান, ইভেন এখনকার অনেক কবি, নির্মলেন্দু গুণ, কারো কোনো কবিতা ছিল না। খুব ভালো ভালো বঙ্গবন্ধুর উপরে খুব ভালো কবিতা লেখা হয়েছে এবং এই কবিতা লিখে তারা নির্যাতিত হয়েছেন বিএনপির আমলে। যেমন নির্মলেন্দু গুণ, তাকে থানা ডেকে নিয়ে নির্যাতন করা হয়েছে কবিতা লেখার জন্য। চমৎকার কবিতা তার, লোকের মুখে মুখে তার কবিতা কেড়ে। সে শামসুর রহমানের কবিতা, বঙ্গবন্ধু কবিতা মুখে মুখে কেড়ে, এক লাইনও নাই সেখানে। সেই যে আমলা ওই বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস কমিটির সেক্রেটারি করা হয়েছিল, ওইখানে সেক্রেটারি করা হয়েছিল একজন সংস্কৃতি মানা ব্যক্তিত্বকে, বাইরের, তার আন্ডারে আমলারা কাজ করতেন তার নির্দেশনা মধ্যে। এখানে আমলাদের নির্দেশনার মধ্যে সংস্কৃতি সেবীরা কাজ করতেন। অনেক সংস্কৃতি সেবী ছিলেন, আমার সাথে অভিযোগ করেছেন যে আমাদের কিছু করার ছিল না, আমাদের কোনো প্রপোজালই তারা গ্রহণ করেননি। তারা কি করেছেন আপনারা দেখেছেন, হিন্দি ছবিতে আটটা আনে, কয়েকটা ইলেকট্রিকের বাল্ব ওইখানে ঘোরাফেরা করে, ওটা হচ্ছে আত্মা। এখানে দেখানো হলো বঙ্গবন্ধু প্লেন থেকে নামতেছে, এটা কি জিনিস, এটা হচ্ছে একটা গোলাকৃতি আলো, সেটা নেমে ওইখানে ঘুরতেছে, ঘুরতে 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 মঞ্চে গেল। সেই মঞ্চে গিয়ে সেই স্বদেশ প্রত্যাবর্তন দিবসে যারা মঞ্চে ছিলেন তাদেরকে যেভাবে প্রেজেন্ট করা হলো আরো লজ্জাকর, এটা আরো লজ্জাকর। যাই হোক, তারপর তো অনুষ্ঠান হলো, নাচ গান হইলো। একমাত্র শেখ রেহানার একটা কবিতা পাঠ করলেন আমাদের প্রধানমন্ত্রী। সেই কবিতাটা কবিতাই হয়নি। সেখানে যদি শেখ রেহানা তার বাবা সম্বন্ধে কিছু অভিজ্ঞতার কথা বলতেন, অনেক মানুষের কাছে যে কবিতাটি পড়লেন যে না কবিতা, না গদ্য, না পদ্য। আমি তো কঠিন সমালোচনাই করলাম এই জন্য, পরবর্তীকালেও দেখেছি স্বাধীনতা দিবস, সব দিবস, সেই ব্রিটিশ আমলে আমার বাবার নামে চিঠি আসতো, হিজ ম্যাজেস্টিস গভর্নমেন্ট ইনভাইট ইউ টু জয় দিস এন্ড দ্যাট। ওই পাকিস্তান আমলে যে আসতো সেই ধরনের চিঠি আসে। স্বাধীনতা দিবসই হোক, বিজয় দিবসই হোক, একই টাইপ চিঠি আসে, হয় রাষ্ট্রপতির কাছ ভবন থেকে, নয় প্রধানমন্ত্রীর কাছ থেকে। তারপরে আমলারা যেভাবে সাজায় অনুষ্ঠানগুলা সেইভাবে চলে। এই যে আর সব কথায় বঙ্গবন্ধুকে সব কথায় এমন ভাবে ইয়া করা হয়, এমন ভাবে মানে তুলে ধরা হয় যা মানুষকে ভক্তির উদ্রেক না করে বিরক্তির উদ্রেক করবে। এর যে পরিণতি বোধ, সেন্স অফ প্রপোর্শন, এইটা বাংলাদেশের আমলাদের নাই। তারা যখন তেল দেয়, এমন তেল দেয় যে দেশে তেলের দুর্ভিক্ষ দেখা যায়। আর যখন সেই ব্যক্তি ক্ষমতায় থাকে না, তখন তেল দেওয়া দূরের কথা, তার পায়ে শস্যও মারে না। এটি হচ্ছে আমাদের জাতীয় চরিত্র। সেই চরিত্রের কাছে আওয়ামী লীগ ধরা পড়ে গেল। বঙ্গবন্ধু এই ভয়টা করতেন বলে যে তার কাছে কিছু ব্যক্তিত্বকে টেনে নিয়ে গিয়েছিলেন। অর্থনীতি বোঝার জন্য তিনি আমলাদের ডাকেন নেই, তিনি রেহমান সোবহান, ডক্টর নুরুল ইসলাম এদেরকে পাশে রেখেছেন। সাংস্কৃতিক কাজের জন্য তিনি সৈয়দ আলী হাসান পুরোপুরি
বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস করতেন না, তাকেও তিনি ডেকে এনেছেন। সৈয়দ আলী হাসানের মতো লোককে উনি ডেকে এনেছেন এবং দেশের যেখানে যত ভালো প্রতিভা ছিল তিনি তাদেরকে দল বিচার করেননি, তিনি তাদের টেনে এনে পাশে বসিয়েছেন। কামাল হোসেন তো তাকে বিক্রয় করেছে লাহোরে থাকতেই। সবাই ইচ্ছা ছিল তিনি যেন তাকে আর লাহোর থেকে নিয়ে না আসেন, বঙ্গবন্ধু তাকেও নিয়ে এসে দেশের আইনমন্ত্রী করেছেন, তেল মন্ত্রী করেছেন, পররাষ্ট্রমন্ত্রী করেছেন। তার পরেও সে ব্যক্তি আজকে কি তার আচরণ কি ভূমিকা কি আপনারা জানেন। আমি আরেকবারও বলেছিলাম, তাতে আওয়ামী লীগ আবার খেপেছে, আওয়ামী লীগের 80% এমপি আর করাপ্ট, ভেরি করাপ্ট। এবং তারা যেভাবে তাদের নির্বাচন কেন্দ্রে অত্যাচার করে, ধর্ষণ করে, গুন্ডা বাহিনী পোষে, সেই গুন্ডা বাহিনী কোনো খারাপ কাজ করলে তাকে প্রশ্রয় দেয়, থানাকে বা পুলিশকে তাতে হস্তক্ষেপ করতে দেয় না। এরকম যদি আপনি আমার কাছে এরকম ইতিহাস চান, আপনি আপনাকে 100টি ঘটনা বলতে পারেন। আওয়ামী লীগের সাংগঠনিক যদি শক্তি থাকতো, মানে তৃণমূল পর্যন্ত আওয়ামী লীগ যদি শক্তিশালী থাকতো, তাইলে এই যে পুলিশি অত্যাচার, আমলাতান্ত্রিক অত্যাচার, এগুলো এতটা ঘটতে পারতো না। এটা এখন বিএনপি আমলের মতোই ঘটে। কারণ হয়তো খুঁজে দেখা যাবে আওয়ামী লীগের এমপিদের মধ্যে কমপক্ষে 10 এমপি হয়তো বিএনপির সঙ্গে ছিল, সদস্য হিসাবে না, কিন্তু নানা প্রকার সুযোগ সুবিধা দিয়ে ছিল। এটা আমি তো গণভবনে যাই, আমি একবার বলেছিলাম যে শেখ হাসিনার চারপাশে খারাপ লোক জুটেছে, তাদের সম্বন্ধে কিছু লিখতে গেলে হয়তো আমি ঢাকায় আসতে পারবো। এটা নিয়ে গণভবনে যারা কাজ করেন তারা একটু মর্মাহত হয়েছেন, বলেছেন আমি তাদেরকে মিন করেছি। আসলে আমি শেখ হাসিনার চারপাশে যে স্টাফ আছে, তার প্রেস সেক্রেটারি, তার সোশ্যাল সেক্রেটারি, এদের আমি মিন করিনি। আমি মিন করেছি যে চাটুকারের দল গিয়ে তাকে ঘিরে ফেলেছে। এটা তার পরিবারের ভিতর আছে, বাইরে থেকেও আছে। এটা আপনি সত্যি বলেছেন যে অতি ব্যবহারে আজকে আমাদের স্বাধীনতা দিবস, বিজয় দিবস যেমন বিবর্ণ হয়ে গেছে, তেমনি বঙ্গবন্ধুকেও অতি ব্যবহারে জাতির কাছে বড় না করে ক্রমশ ছোট করে ফেলা হচ্ছে। বঙ্গবন্ধুর ছবি দিয়ে যখন ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচনের পোস্টার ছাপে, এক পাশে তার ছবি, আরেক পাশে বঙ্গবন্ধুর ছবি অথবা শেখ হাসিনার ছবি, কারণ আমি খুব লজ্জা পাই যে বঙ্গবন্ধুরও জাতির নেতা, তিনি এখন আর আওয়ামী লীগ নেতা নন, তিনি জাতির নেতা, জাতির পিতা। তাকে এইভাবে নির্বাচনে ব্যবসায় ব্যবহার করাটা জাতির জন্য লজ্জাজনক। আপনি শুনে হাসবেন যে পাকিস্তান হওয়ার পরে জিন্না নামের এত সরাসরি কায়েদে আজম হোটেল, কায়েদে আজম রেস্টুরেন্ট, কায়েদে আজম অমুক, কায়েদে আজম তমুক, শেষ পর্যন্ত কায়েদে আজম বিড়ি বেরিয়েছে, জিন্না বিড়ি। পাকিস্তান গভর্নমেন্ট বাধ্য হয়ে এই জিন্নার নাম ব্যবহার করাটা কমার্শিয়াল কাজে ব্যান করে দিয়েছিলেন। আজকে দেখবেন বঙ্গবন্ধু আওয়ামী লীগ ক্ষমতায় না আসা পর্যন্ত বাংলাদেশের পাবলিশাররা 2-1 সাহসী পাবলিশার বঙ্গবন্ধুর উপরে বই বের করেছে। আমি আমার বই নিয়ে ঘুরেছি, ভাই বঙ্গবন্ধুর হত্যার উপরে একটা বই লিখছি, একটা নাটক লিখছি, কেউ পাবলিশ করবে না, 2-1। এখন বঙ্গবন্ধুর উপরে বইয়ের ঠেলায় আপনি তো বইয়ের বাজারে যেতে পারবেন না। এগুলা কেন করা হয়? এই যে বঙ্গবন্ধুর নামে অধিকাংশ বই রটেন, ওই তো ভিতরে কিছুই নেই,
বিভিন্ন লোকের লেখা সংগ্রহ করে এক নিজেকে সম্পাদক করে একটা বই বেরোচ্ছে। এই বইগুলা পড়লে দেখবেন বঙ্গবন্ধু সম্বন্ধে আপনি কোনোই সঠিক কিছু পাবেন না, চর্বিত চর্ব করা হয়েছে। যেহেতু সরকার পলিসি হচ্ছে বঙ্গবন্ধু বা স্বাধীনতা আন্দোলন সম্পর্কে প্রচুর বই একসঙ্গে কেনা, এক শ্রেণীর পাবলিশার তাই এই বইগুলা তৈরি করে হাজার হাজার টাকা কামায়, লেখক সেখানে খুব কম টাকা। এই হচ্ছে আবার আমাদের পাবলিশিং বিজনেস। দেখবেন এখন বঙ্গবন্ধুর নামে বইতে বাজার ছেয়ে গেছে, একের বাজার। এখানে যেসব ভালো বই আছে সেগুলো আপনি আর খুঁজে বের করতে পারবেন না। এই তো হচ্ছে অবস্থা। আপনার সঙ্গে আমি একমত। দেশে একটা একদিকে যেমন চলছে স্বাধীনতার আদর্শের বিরুদ্ধে ষড়যন্ত্র, আরেকদিকে চলছে স্বাধীনতার পক্ষে মিত্রদের ভিতরে শত্রু রাস্তা বড় হচ্ছে। এই অবস্থায় বাংলাদেশকে বাঁচিয়ে রেখেছেন শেখ হাসিনা, একজন মাত্র অনলি লিডার। তার খোদা না করুন তার যদি কিছু হয় তাহলে দেখবেন এই আওয়ামী লীগ দল প্রশাসন বাড়ির বাঁধের মতো ভেঙে পড়ছে। বঙ্গবন্ধুকে হত্যা করার পর যেমন প্রতিবাদ করার লোক খুঁজে পাওয়া যায়নি, তেমনিও পাওয়া যাবে না। এই জন্যই বারবার আওয়ামী লীগের কাছে বলেছি, শেখ হাসিনার কাছে বলেছি, সংগঠনকে শক্তিশালী করুন। সংগঠন যেন সরকার চালায়, সরকার যেন সংগঠন না চালায়। কারণ সরকার সংগঠন চালাতে গেলে সেটা আমলাতান্ত্রিক হয়ে পড়ে। আর আমাদের ট্র্যাডিশন হচ্ছে সে ব্রিটিশ আমলের ট্র্যাডিশন। সেই ট্র্যাডিশন এখন পর্যন্ত চেঞ্জ করা সম্ভব হয়নি। বঙ্গবন্ধু চেঞ্জ করতে গিয়েছিলেন, তাকে হত্যা করা হয়েছে। আজকেও যারাই যাবেন এই কায়েমি স্বার্থে আঘাত দিতে তাদেরকে হত্যা করা হবে। এদিক থেকে শেখ হাসিনার সম্বন্ধে আমার শঙ্কাও আছে। আল্লাহ তাকে দীর্ঘজীবী করুন এবং তিনি দেশটাকে সঠিক পথে চালনা করার ক্ষমতা যেন অর্জন করেন এবং সেই সঙ্গে আওয়ামী লীগটাকে যেন পুনর্গঠন করতে পারেন। যে আওয়ামী লীগ এখন দেখছি এই আওয়ামী লীগ আমরা চাই না। ধন্যবাদ। স্যার, আপনি যে হাইব্রিড নিয়ে কথা বললেন, স্যার আপনি একটা রেফারেন্স দিলেন hypothetically যে 80% MPs of Aওয়ামী লীগ are corrupted, বা দেখা গেছে তারা হয়তো বিএনপি ঘরানা থেকে এসছে কোনো না কোনো সময়ে, বা আপনি ব্লেম দাঁড় করাতে চান যে এখন পানি এবং দুধের পার্থক্য খুঁজে বের করা খুব টাফ। তো দলের মধ্যে অনেক ভালো কাজও হয়, খারাপ কাজও হয়। সেক্ষেত্রে কি স্যার আপনি কি মনে করেন না যে এর দায় কোনো না কোনো ভাবে লিডারশিপের উপর বর্তায়? সেক্ষেত্রে কি আপনি কি করবেন? একদিকে আমরা অ্যাপ্রিসিয়েট করছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাজকে, তাহলে কি আমি ধরে নেব আপনি তাকে অ্যাজ এ লিডার অফ আওয়ামী লীগ কিছুটা পিছিয়ে রাখবেন rather than being a prime minister of বাংলাদেশ? কি বলবেন এই নেতৃত্বের দায় নিয়ে? নেতৃত্বকে দায় নিতেই হবে। আজকে বাংলাদেশে যদি আওয়ামী লীগ সরকার কিছু নাও করে, কোনোটা বড় দুর্ঘটনা হয়, তার দায় আওয়ামী লীগ সরকারকেই নিতে হবে, কারণ তারা ক্ষমতায়। আজকে করোনা ছড়িয়ে পড়ছে, এটা হয়তো বিএনপি জামাতের আমলে হলে আরো বেশি হতো, কিন্তু এখন যে কম হচ্ছে তা তো চিৎকার যে হাসিনা গভর্নমেন্ট কিছু করতে পারেনি, কিন্তু করছে, কারণ আরো বিপর্যয় হতো। এখন যেটা হচ্ছে যে শেখ হাসিনা কি করবেন, আমি তার প্রেক্ষিতটা দেখছি। একজন একা লিডার, তার চারপাশে বঙ্গবন্ধুর পাশে তাজউদ্দিন ছিলেন, সৈয়দ নজরুল ছিলেন, তারপর আমাদের মনসুর আলী সাহেব ছিলেন, কামরুজ্জামান সাহেব ছিলেন। এছাড়া ছাত্রদের ভিতর থেকে যুব শক্তি ছিল, শেখ ফজলুল হক মনি ছিলেন, আপনার আরো অনেক যারা এখন বিপদগামী হয়েছেন তারাও ছিলেন। শেখ হাসিনা পাওয়ারে এসছেন সম্পূর্ণ একা।
যারা তার কয়েকজন হিতৈষী ছিলেন, তারপরে আমরা হিতৈষী মনে করতাম, ডক্টর কামাল হোসেন, আরো সকল জীবিত লোকদের নাম করব না, এরা একে একে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তারপরে তাকে একা সব সিদ্ধান্ত নিতে হয়েছে, একা দেশটা চালাতে হচ্ছে। এখন কিন্তু শেখ হাসিনা ছাড়া কোনো গভর্নমেন্ট নাই, কোনো পলিটিক্যাল পার্টি নাই। এটা একটা ভয়ঙ্কর অবস্থা। পাওয়ার এক জায়গায় কনসেন্ট্রেট করেছে, এটা করাটা খুব দুর্লক্ষণ। এই পাওয়ার কিভাবে ডিস্ট্রিবিউট করতে হবে এবং এই পাওয়ার যারা প্রয়োগ করতে পারে এই ধরনের নেতৃত্ব কিভাবে তৈরি করতে হবে, সেটা হাসিনা করছেন কিনা আমি বিদেশে বসে জানি না। তিনি কি জয়কে প্রস্তুত করেছেন নেক্সট লিডারশিপ দেওয়ার জন্য? নেহরু যেমন ইন্দিরা গান্ধীকে তৈরি করেছিলেন, শহীদ সোহরাওয়ার্দী যেমন শেখ মুজিবুর রহমানকে তৈরি করেছিলেন, এরকম শেখ হাসিনা কাদের তৈরি করছেন আমি জানি না। যারা তার চারপাশে আছে, কয়েকজন আছেন এখনো যারা, ওবায়দুল কাদের থেকে শুরু করে ডক্টর দীপুমণি, আরো যারা এখন আছেন, এরা চলে গেলে বা সরে গেলে আওয়ামী লীগে আমি আর নতুন লিডারশিপ দেখছি না উঠে আসবে এই দলে। এই আমার তো ধারণা যে শেখ হাসিনা যদি সরে যান, এর থেকে নেতৃত্ব থেকে অবসর নেন, দল নেতৃত্বের দ্বন্দ্বে ভাগ হয়ে যাবে। ফজলুল হকের কৃষক শ্রমিক পার্টি থেকে ভাগ হয়েছে, ভাসানী ন্যাপ যেভাবে ভাগ হয়েছে এভাবে। এটা একমাত্র প্রতিষেধক শেখ হাসিনা যদি তার একজন যোগ্য উত্তরাধিকারী তৈরি করে যান। গান্ধী, জওহরলাল, আবুল কালাম আজাদ, সর্দার প্যাটেল অসংখ্য সহকর্মী তৈরি করেছিলেন। নেহরু তার কন্যাকে তৈরি করেছিলেন, তার কন্যা আবার পুত্রদের তৈরি করেছে। শেখ হাসিনা কাদের তৈরি করতেন? তার ছেলেকে তো দেখিনি আমরা, আর দেখি না, মাঝে মাঝে ভালো কথা বলে, ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়। তাকে যদি পলিটিক্স আনা হয় ভালো হবে, যদি পুতুলকে আনা হয় তার মেয়ে আরো ভালো হবে। কিন্তু এবং তার আশেপাশে যুবলীগ ছাত্রলীগ যা আছে তাদের ভিতর থেকে বেছে যারা সৎ দক্ষ এমন কিছু লোককে ভবিষ্যতে নেতৃত্ব নেওয়ার জন্য তৈরি করা উচিত। আজকে ছাত্রলীগে আবার কি দেখি, উনি একটা কমিটি গঠন করে দিলেন, পরে সেটি আবার ভেঙে দিতে হলো দুর্নীতির জন্য। শুদ্ধি অভিযান চালালেন, প্রথমে ধরা পড়লো যুবলীগের নেতারা। এবং এই শুদ্ধি অভিযান যদি আওয়ামী লীগের ভিতরে চালায় কজন থাকবে আল্লাহ জানে। এজন্য শেখ হাসিনা নিজে সৎ, নিজে বলিষ্ঠ, নিজে দক্ষ, নিজে তার দূরদর্শিতার জন্য আমরা পদ্মা সেতু পেয়েছি। যদি গহর রিজভী বা আমাদের অর্থমন্ত্রী ছিলেন মোহিত সাহেবের পরামর্শে উনি চালিত হতেন, তাহলে এই পদ্মার সে তৈরি হতো না। এটা ওনার নিজের ব্যক্তিগত সিদ্ধান্ত এবং সাহস। ৭১-এর ঘাতকদের যে উনি ফাঁসি দিলেন, এইটাও তার একক সিদ্ধান্ত, এবং যদিও এটা বিচারের মারফত হয়েছে, কিন্তু পেছনের যে শক্ত ঘাঁটি শেখ হাসিনা। এই যে তার এইরকম একটা সাহস নিয়ে তিনি নিজের দলটাকে সংশোধন করেন, এখানে এসে তিনি মাতৃ হৃদয়ের পরিচয় দিচ্ছেন। একবার আচার্য প্রফুল্লচন্দ্র রায় ফজলুল হক সাহেবকে বলেছিলেন, ফজলুল হক, ইউ আর নট ফিট ফর এনি পাবলিক অফিস। বুঝলেন, ইউ আর নট ফিট ফর এনি পাবলিক অফিস। তখন উনি বলেন প্রফুল্লচন্দ্র রায়কে যে, স্যার আপনি কেন এই কথা বললেন? বলছেন, তুমি দেশটাকে মায়ের হৃদয় নিয়ে চালাতে শাসন করতে চাও, দ্যাট উইল বি এ ফেইলিউর। বঙ্গবন্ধুর ভিতরেও এই ফেইলিউরটা ছিল।
তার ভিতরেও দারুণ শক্ত ব্যক্তিত্ব ছিল, সে সঙ্গে এটি মাতৃহৃদয় ছিল, যার জন্য অনেক অপরাধীকে যারা দেশদ্রোহী রাজদ্রোহী তাদের ক্ষমা করেছেন। কামাল হোসেনকে ক্ষমতায় আনা তার কোনো রকমই উচিত ছিল না, মুস্তাকের প্রশ্রয় দেওয়া তার কোনো রকমই উচিত ছিল না। এরকম ভুল শেখ হাসিনা এখন করছেন। এটি আমার ভয়। The whole country now, Sheikh Hasina is the only dependable leader of Bangladesh. তার কিছু একদম শেষ করব অনুষ্ঠান, তার আগে জাস্ট আপনাকে শুধু একটা বিষয় ক্লিয়ার করতে বলবো। এই বিজয় দিবসের প্রাক্কালে অনেকেই বলে থাকেন, আওয়ামী লীগের ক্ষেত্রে বলে থাকেন, অনেক বিরোধী রাজনীতি মতের লোকজনরা বলে থাকেন যে আওয়ামী লীগ হচ্ছে আমলাদেরকে দেখতে পারে না এবং আওয়ামী লীগের ক্যান্টনমেন্ট প্রতি এক ধরনের অ্যালার্জি রয়েছে। সো এই প্রেক্ষাপটে সেন্সিটিভ বিষয়ের ব্যাপারে আপনার কি পরামর্শ আওয়ামী লীগ সরকারের প্রতি? আপনি কি তাদেরকে উৎসাহিত করবেন আমলাদেরকে এবং ক্যান্টনমেন্টের সেই সেনাদেরকে চ্যালেঞ্জ করে টিক্কা দিয়ে বঙ্গবন্ধুর আদর্শে দেশকে এগিয়ে নিয়ে যাবে, নাকি আপনি বলবেন তাদেরকে আলিঙ্গন করে একীভূত করে to embrace the country and going forward? আপনার সাজেশনটা কি হবে? Because these were the two sensitive issues, আমলা এবং ক্যান্টনমেন্ট। এখন সেখানে যোগ হয়েছে ইসলামিক দল। সো আমরা কিছুটা বার্নিং বিষয় নিয়ে বাংলাদেশকে ঠেলে দিচ্ছি সামনের দিকে। সেক্ষেত্রে শেখ হাসিনার জন্য তো অনেক বড় চ্যালেঞ্জ। আপনি কি বলবেন স্ট্র্যাটেজিক্যালি? হোয়াটস ইউর সাজেশন টু বাংলাদেশ আওয়ামী লীগ? আমি শেখ হাসিনা সরকারকে সমর্থন করি, আওয়ামী লীগকে পছন্দ করি না। তার একটি মাত্র কারণ হচ্ছে শেখ হাসিনার পলিসি হচ্ছে রিয়ালিস্টিক পলিসি। দেশটা দুই ভাগ আপনি চালাতে পারেন। একটা হচ্ছে একটা প্রোগ্রেসিভ পলিসি, যেটা বামপন্থীরা অনবরত দাবি করে আর নিজেরা ফেল করে। আর শেখ হাসিনার পলিসিটা হচ্ছে রিয়ালিস্টিক পলিসি। তিনি কিন্তু যখন দেখলেন যে দেশে আমলাতন্ত্রের হাতে ক্ষমতা, সামরিক বাহিনীর হাতে ক্ষমতা, এটা এই স্ট্রাকচারটা তৈরি করে গেছে বিএনপি জামাত। এটা ভাঙতে গেলে যে বৈপ্লবিক শক্তির দরকার হয়, যে পরিবেশ দরকার হয়, বিশ্ব পরিস্থিতির দরকার হয়, সেটা নাই। তিনি আপোষ করেছেন। তিনি আপোষ করেছেন সেনাবাহিনীর সঙ্গে, আমলাতন্ত্রের সঙ্গে। কিন্তু এখানে কিন্তু আছে, সেই সঙ্গে সঙ্গে এদের ভিতরে যে এন্টি আওয়ামী লীগ, এন্টি বঙ্গবন্ধু একটা সেন্টিমেন্ট ছিল, সেটা উনি দূর করার চেষ্টা করেন তাতে, এবং তাদেরকে পেট্রিয়ট করার চেষ্টা করেন। উনি পুলিশ বাহিনীর ভিতরে নামই ছিল এরা ঘুষ খায়। কিন্তু বাংলাদেশের পুলিশ এখন ঘুষ অবশ্যই খায়, তারা ঘুষ ব্রিটেনেও খায়, কিন্তু তারা এখন অনেক অ্যাক্টিভ, অনেক পেট্রিয়ট। সেনাবাহিনীর ভিতরেও পাকিস্তান আমলের যেসব জেনারেল ছিলেন, এরা সব পাকিস্তানি মানুষ ছিল। সেই জেনারেশনটা চলে গেছে, কেউ মারা গেছে, অবসরে গেছে। এখন যে নিউ জেনারেশন আসছে, এরা কিন্তু পেট্রিয়ট। হয়তো ক্ষমতার লোভ এদেরও আছে, হয়তো এরা এখনো নানা ধরনের ব্যবসা বাণিজ্যিক সুবিধা পায়, কিন্তু যে নিউ জেনারেশন আসছে, এরা প্যাট্রিয়ট এবং বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসাবে স্বীকার করে। এর ভিতরে কিছু অংশ থাকতে পারে। সেটা হাসিনার সাফল্য এটা, তিনি যে আমলাতন্ত্র এবং সামরিক এবং অসামরিক যে আমলাতন্ত্র দেশটার গ্রাপ করেছিল, এবং যারা ছিল টোটালি ইন্ডিপেন্ডেন্সের মূল মন্ত্রের পক্ষে না, তাদেরকে তিনি আবার আনতে পেরেছেন। তা না হলে বিএনপির তো কোনো জনশক্তি নাই, তারা সামরিক শক্তি দ্বারা বারবার ক্ষমতা নিয়েছে, কিন্তু এখন পারছে না। কেন? কারণ ক্যান্টনমেন্টে
তাদের জন্ম, কিন্তু এই ক্যান্টনমেন্টের শিকড় সেটা এখন আর নাই। তার ফলে ক্যান্টনমেন্ট থেকে খালেদা জিয়াকে বের করে দেওয়া শেখ হাসিনার পক্ষে সম্ভব হয়েছে, তাকে জেলে দেওয়া সম্ভব হয়েছে। সেজন্য বিএনপি তো সামরিক বাহিনীর ক্যান্টনমেন্ট পার্টি, যেই ক্যান্টনমেন্টের সমর্থন চলে গেছে তেমনি পড়ে গেছে, ওটা আর উঠবে না। জামাতের ভিত্তিটা অনেক ব্যাপক, মসজিদ, মাদ্রাসা, আমাদের সামাজিক জীবনের প্রতি স্তর ধর্মের নামে ওরা ঢুকে গেছে, ওদের ফাইট করা খুব কষ্টকর হবে। এই ক্ষেত্রে হাসিনার পলিসি রিয়ালিস্টিক, উনি হেফাজত এবং জামায়াতকে আলাদা করেছেন। তার বামপন্থীরা বলেছেন যে উনি হেফাজতীদেরকে প্রশ্রয় দিচ্ছেন, আশকারা দিচ্ছেন, আপোষ করেছেন। এটা ঠিক না। স্টালিন যেমন দ্বিতীয় মহাযুদ্ধের আগে হিটলারের সঙ্গে চুক্তি করে তার আক্রমণ ঠেকিয়েছিলেন, তেমনি জামাত আর হেফাজত একত্র হয়ে যে বিভীষিকার সৃষ্টি করতো বাংলাদেশে, সেটা থেকে শেখ হাসিনা বাংলাদেশকে রক্ষা করেছে। এই জন্যই শেখ হাসিনাকে আমি হয়তো আওয়ামী লীগের ত্রুটি বিচ্ছুতির সমালোচনা করি, কিন্তু শেখ হাসিনাকে করি না। শুধু তাকে ভয় করি সেটা যদি তিনি আমলাতন্ত্র এবং সামরিক এবং অসামরিক আমলাতন্ত্রের উপরে অতি নির্ভরশীল হয়ে যান, নিজের সংগঠনটাকে শক্তিশালী না করেন, তাইলে ভবিষ্যতে মহাবিপদ দেখা দেবে। এবং এইসব লক্ষণগুলো এখন দেখা যাচ্ছে যে আমরা এখন স্বাধীনতা দিবস কি করে হবে ঠিক করে, বিজয় দিবস কি করে, দে উইল পার্টিসিপেট, দে উইল নট ডিক্টেট ইট। তারা ডিক্টেট করে এখন বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস, তারা ডিক্টেট করে এটাকে একটা প্রহসনের করেছে। এটাই বলতে চাই যে দেয়ার ইজ নো অল্টারনেটিভ অফ শেখ হাসিনা, কিন্তু এই অল্টারনেটিভ তৈরি করতে হবে এবং শেখ হাসিনাকে তৈরি করতে হবে। তা না হলে তিনি যে দেশটাকে তৈরি করেছেন, অর্থনৈতিক দিক থেকে এত সমৃদ্ধ করেছেন, সেই দেশটা হয়তো একটা সোনার উপহারের মতো ওই জামাতিদের হাতে দিয়ে যেতে হবে। আজকে নেহেরু গান্ধীর সমস্ত সংগ্রাম, সমস্ত সাধনা ব্যর্থ করে দেয়া ভারতে বিজেপি পাওয়ার। কংগ্রেস করতে পারে না, কি বলে, লোকসভায় বিরোধী দল গঠন করতে পারে না। এটা হয়েছিল এই আমলের ইন্দিরা গান্ধীর আমলের শেষ দিকে, নরোত্তম সিংহা না কি যেন নাম তার, এই ধর্মান্ধদের করার ফলে ওরা বাবরি মসজিদ ভাঙে। তখন এই কংগ্রেসের প্রধানমন্ত্রী এই সিনহা, সে বলে এটা প্রভিন্সিয়াল ব্যাপার, আমি কি করব। তিনি নিজে তিলক পড়তেন। সেই কংগ্রেসের কি অবস্থা আজকে। সেজন্যই বলি যে শেখ হাসিনা আওয়ামী লীগকে নতুন ভাবে সংগঠিত করেন, তার সৈন্যবাহিনী আছে, ওবায়দুল কাদের আছে, সে যদি অসুস্থ কিন্তু পার্টির প্রতি অনুগত এবং তার সাংগঠনিক শক্তি আছে। তারপরে আরো অনেক, আমি তো অনেকের নাম এখন, অনেক কর্মী তারা আছেন, তাদের ডাক দিলে তারা এসে আওয়ামী লীগটাকে শক্তভাবে করবে। ছাত্রলীগটাকে সংস্কার করা দরকার। আজকে ছাত্রলীগ যুবলীগ যদি শক্তিশালী থাকতো তাহলে মোল্লারা এই আস্ফালন করতে পারতো না। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙবো এই শব্দটি উচ্চারণ করতে পারতো না যদি ছাত্রলীগ আর যুবলীগ থাকতো। কেন ৭১-এর ঘাতকদের ফাঁসি দেওয়ার ব্যাপারে শাহবাগ ১০ লক্ষ লোক জমায়েত হয়নি, ফাঁসি দেওয়া সম্ভব করেনি, আজকেও পারে। শেখ হাসিনা তার যুবলীগ আর ছাত্রলীগকে বলুক তোমরা লোক জমায়েত করো, ওরা ভয় পালিয়ে যাবে। এই বাবুনগরী টাবুনগরী ভয় পালিয়ে যাবে। এই জন্য শেখ হাসিনার কাছে বারবার আবেদন জানাই, তার সমালোচনা করি, তাকে পরামর্শ দেই, কারণ আমি দেখেছি তার বাবার আমল থেকেই আমি পলিটিক্সটা দেখেছি, কিভাবে বঙ্গবন্ধুকে এই একদল
স্তাবক চারদিক থেকে ঘিরে ফেলেছিল। বঙ্গবন্ধু বাধ্য হয়েছিলেন বলতে, আমার চারদিকে চাটার দল, আমি যা বিদেশ থেকে ভিক্ষা করে আনি এই চাটার দল চেটে পিটে খেয়ে ফেলে, বলেছিল না এসকর্সে দাঁড়িয়ে। আজকে একই অবস্থা শেখ হাসিনা। ধন্যবাদ স্যার আপনার মন্তব্যের জন্য। আমরা আপনাকে দিয়ে অনুষ্ঠান শেষ করব। যদি কিছু বলার থাকে এই বিশেষ বিজয় দিবসের প্রাক্কালে বাংলার জনগণের প্রতি কোনো আপনার বিশেষ কোনো বার্তা যদি থাকে, সেই বার্তা দিয়ে আমরা আজকে অনুষ্ঠান শেষ করবো স্যার। আমরা একটি চূড়ান্ত বিজয় দিবস চাই। ৭১ আমাদের যে বিজয়, সেটা অসমাপ্ত বিজয়। আমরা রণক্ষেত্রে জয়ী হয়েছি, কিন্তু রাজনীতিতে সামাজিক জীবনে জয়ী হয়নি। সেখানে ধর্মান্ধ সাম্প্রদায়িক দলগুলা থেকে গেছে। জামাত ইসলামী নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, তারপরেও অসম্ভব শক্তিশালী দল। যে কোনো মসজিদে যাই, ইমাম হচ্ছে জামাতপন্থী অথবা জামাতের। এখন আবার হেফাজত আছে। আর 10 থেকে 15 লক্ষ ছাত্র, মাদ্রাসার ছাত্র পলিটিক্যাল নিয়ন্ত্রণে। হেফাজত এবং জামাত দুটোই পলিটিক্যাল পার্টি, এবং তাদের নিয়ন্ত্রণে হচ্ছে 15 লক্ষ মাদ্রাসার ছাত্র, আরো বেশি হতে পারে। আমি যখন দেশ ছাড়ি তখনই ছিল 15 লক্ষ। এই মাদ্রাসা শিক্ষা কি করে সম্পূর্ণ, আমি মাদ্রাসা উৎখাতের কথা বলি না, মাদ্রাসাকে কিভাবে আধুনিক করা যায়, তার পড়াশোনা কি করে আধুনিক করা যায়, এবং রাজনৈতিক শিক্ষকদের হাত থেকে একে মুক্ত করা যায়, মসজিদ গুলাকে কিভাবে এই রাজনৈতিক জামাতি এবং হেফাজতের কবল থেকে মুক্ত করা যায়। রাতারাতি পারা যাবে না। রাতারাতি করতে গেলে যে বিপ্লব দরকার, সেই বিপ্লব করার মতো অবস্থা এখন দেশে নেই। হাসিনাকে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নিতে হবে। তাকে যারা সাহায্য করেছিল যুদ্ধের সময়, যারা স্বাধীনতার যুদ্ধে ছিল যেসব দল, সেসব দলকে খালি নির্বাচনের সময় ব্যবহার না করে তাদেরকে প্রকৃত রাজনীতিতে ব্যবহার করতে হবে। আমি দেশে সরকার গঠন করলাম, তারপরে ইনুকে এনে খালেদা জিয়াকে গালি দেওয়ালাম, তা সেই নীতি না করে ইনুকে এনে দেশের যে 4 রাষ্ট্রীয় আদর্শ, বঙ্গবন্ধুর যে আদর্শ, সেটা শক্ত করার ব্যাপারে এদেরকে ব্যবহার করা উচিত। আছে তো রাশেদকার মেনন আছেন, এরা যত অথর্বক্রমণ নেই, এরা আদর্শগত দিক থেকে একটা জায়গায় আছে। এদের উনি ডাক দেন, গোল টেবিল বৈঠক করেন, কিভাবে অজ্ঞ অশিক্ষিত মোল্লাদের হাত থেকে দেশটাকে উদ্ধার করা যায়, কিভাবে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙতে চায় সেই দুশ্মনদের হাত গুঁড়ো করে দেওয়া যায়। ডাক দেন, মানুষ তার কাছে। কিন্তু তা না করে যদি খালি আমলা, সেনাবাহিনী, পুলিশের উপরে নির্ভর করে মোকাবিলা করতে যান, আর ওই মৌলবীদের এনে ওদের সঙ্গে আপোষ বৈঠক করেন, তাহলে দেশ একটা ভীষণ বিপর্যয়ের দিকে গিয়ে যাবে। আমি খুব ভালো স্থাবকতা করতে পারি, কিন্তু আমি জানি স্থাবকতা করে আমার পার্থিব লাভ কিছু হবে, দেশটাকে আমি সর্বনাশ করে যাব। আমার বয়স 87, আমাকে গভর্নমেন্ট কি দেবে? কি পাওয়ার আছে তাদের কাছ থেকে? স্বাধীনতা পদক, বঙ্গবন্ধু পদক, বাংলা একাডেমি পদক সবই তো পেয়েছি। সুতরাং আমি মনে করি আমি যাওয়ার আগে অন্তত যা বিশ্বাস করি, সেটা ভুল হতে পারে, কিন্তু সেটা আমি অকপটে বলে যেতে চাই। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ স্যার, ধন্যবাদ।